খাই না, ওটস করে খেয়ে। সৌরদীপ চালু করে দাও। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আজকের এই সুন্দর মননশীল অনুষ্ঠান বাংলা ভাষা ও সাহিত্য চর্চা উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই সন্ধ্যা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং একই সাথে গৌরবের, কারণ আমরা এক অসাধারণ ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেয়েছি, যিনি নিজ গুণে বাংলা ভাষা ও সাহিত্যের জগতে এক সুউজ্জ্বল নক্ষত্র। আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের বিশিষ্ট অতিথি ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছিলেন, কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট প্রাপ্ত এবং মরিশাসের রাষ্ট্রপতির কাছ থেকে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একজন প্রখ্যাত শিক্ষাবিদ। এই বহুমাত্রিক তাঁর কর্মজীবনে তিনি ইঞ্জিনিয়ার, সাংবাদিক, অধ্যাপক, 3টি কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসকও। তাঁর জীবনের বৈচিত্র্য যেন বাংলা সাহিত্যের চলমান এক উপন্যাস। একাধিকবার বিদেশে গিয়েছেন বাংলা ভাষা ও সাহিত্যের বার্তা বহন করে, লিখেছেন 100-রও বেশি সুপাঠ্য বই, যেগুলি তাঁর অন্তর্নিঃসৃত সাধনার সুফল। তাঁর জীবন কথা টুকরো জীবন নামক আত্মজীবনীতে 500 পাতারও বেশি জায়গা নিয়ে ধরা দিয়েছে, যেটি শুধুই আত্মজীবনী নয়, বরং বাংলা ভাষার এক সুবিস্তৃত এবং ব্যাপৃত যাত্রাপথ। আমরা সকলেই আন্তরিকভাবে আনন্দিত তিনি আজ আমাদের সঙ্গে রয়েছেন বক্তা হিসেবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর এই নিষ্ঠা ও অবদান আমাদের সবাইকে অনুপ্রেরিত করে তুলবে, এই আমার দৃঢ় বিশ্বাস। আসুন সকলে মিলে এই অনন্য সন্ধ্যাকে করে তুলি স্মরণীয়। ধন্যবাদ। জয় হোক বাংলা ভাষার। নমস্কার। যারা শুনছেন প্রত্যেককেই আমার নমস্কার, অভিনন্দন। বাংলা ভাষা ও বাংলা সাহিত্য চর্চা শুনলে মনে হয় খুব সোজা ব্যাপার, কিন্তু আমি আমার দীর্ঘ 40 বছরের পথ চলাতে এখনো মনে হচ্ছে যে আমি ঠিকমতো এই দুটি করতে পারছি না। এই জন্যেই ডক্টর গার্গী যখন আমাকে বলেছিলেন যে স্যার কি ভাষা বা এরকম কিছুতেই যদি আপনি একটা বিষয় ঠিক করে দেন ভালো হয়, আমি এই বিষয়টি নিজেই নির্বাচন করেছি, আর আপনারা সেটা অনুমোদন করেছেন দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের একাডেমিক আলোচনা বিশেষ এখানে করব না, কারণ প্রচুর বই এই ভাষা বিষয়ে আছে, সাহিত্য বিষয়ে তো আছেই। আমি একেবারে আমার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব চিন্তন, মনন, এইগুলো থেকে যেগুলো এখনো লেখা হয়নি সেই সব বিষয় নিয়েই আলোচনা করব। আপনারা দেখেছেন যে এইটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা। তাহলে আগে আমি বাংলা ভাষা নিয়ে বলি, তারপরে বাংলা সাহিত্য নিয়ে বলবো, এবং চেষ্টা করব যে এটা যেন বিদ্যায়তনিক না হয়, অথচ যারা এখন কিছু জানতে চান বাংলা ভাষা সম্পর্কে, যা
যারা অনেক কিছু শিখে গেছেন তাদের কাছেও হয়তো আমার এই চিন্তা ভাবনা নতুন কোনো পথ দেখাতে পারে। কারণ এইটুকু আমার বিশ্বাস আছে যে আমি তো বিজ্ঞানের ছাত্র ছিলাম, ডক্টর সত্যেন বসুর খুব প্রিয় ছাত্র ছিলাম, এবং পরবর্তীকালে বাধ্য হয়ে আমাকে টেকনিক্যাল পড়াশোনা করতে হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে আমি কর্মরত ছিলাম, কাজেই সম্পূর্ণ আলাদা দিক আমার মাতৃভাষা বাংলা, এইটা নিয়েই আমি চর্চা করেছি মোটামুটি 80 সাল থেকে, 80-র একটু আগে থেকে, 78 এরকম। কাজেই এখনো আমি একজন নিজেকে ছাত্র বলে মনে করি বাংলা শিক্ষার ক্ষেত্রে, বাংলা ভাষার শিক্ষার ক্ষেত্রে। আমার কথা শুনেই বুঝতে পারছেন যে আমি চাইছি যে যতটা সম্ভব বাংলাতেই আমি বলবো, কারণ বাংলায় বলা খুব কঠিন। আর বাংলাটা এত মধুর, যদি ঠিক মতো বলা হয় তাহলে কিন্তু শুনতে খুব ভালো লাগে। আমার তো ভালো লাগেই, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে, না হলে কেন আপনারা আমার এই বকবকানি বলি শোনবার জন্য প্রস্তুত হয়ে এসেছেন। প্রথমেই যেটা বলছি যে ভাষা তো একটা নদীর মতো, সেই প্রবহমান নদী তার গতিপথ বারবার পাল্টায়। আমাদের বাংলা ভাষাও তাই পাল্টেছে। যেমন আমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছি যে চর্যাপদ থেকেই বাংলা ভাষা চালু হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা আছে, নিজের চোখেই আমি দেখেছি। সেখানে বলা হচ্ছে যে চর্যাপদের আগেও বাংলা ভাষা ছিল। শহীদুল্লাহ সাহেব, এবং তখন এই দুটো বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, কিছুটা একসঙ্গেই কাজ করতেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথের নামে বলা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় করবার জন্য রবীন্দ্রনাথ নাকি বাধা দিয়েছে। বড়দের তো এরকম কথা অনেক শুনতেই হয়, এগুলো সত্য প্রমাণ করা খুব শক্ত। কারণ রবীন্দ্রনাথ তো নিজেই বক্তৃতা দিয়েছেন, কমলা বক্তৃতা, বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং তার বইও বেরিয়েছে। এবং রবীন্দ্রনাথের একাডেমিক কোয়ালিফিকেশন বা বিদ্যায়তনিক যোগ্যতা এরকম যে ছিল বলে মনে হয় না। কারণ রবীন্দ্রনাথের মা নিজেই বলছেন যে ছেলেকে যখনই গৃহ শিক্ষকের কাছে পড়তে দিয়েছি, ও বলতো আমার পেটে ব্যথা করছে, আজকে আমার শরীর খারাপ, আজকে আমি যাব না। কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই হয়েছে। এখন এইটা শুনে যদি মনে করুন এখনকার বাঙালি ছেলেরা বলে ওই তো রবীন্দ্রনাথ লেখাপড়া করেননি, কিন্তু কত বড় হয়েছে, নোবেল প্রাইজ পেয়েছে। নোবেল প্রাইজ নিয়েও আমি ওই সাহিত্যের ক্ষেত্রে বলবো, এই ভাষার ক্ষেত্রে আমি বলছি না, যে নোবেল প্রাইজ যেটা পেয়েছেন সেটা কিন্তু ইংরাজি ভাষায় অনুবাদ। সেটা নিয়ে আমি সাহিত্যের দিকটাই যখন বলবো, যে আমাদের অনেকেই ভুল ধারণা আছে, এবং বাচ্চাদেরও মুখস্থ করানো হয় যে গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ। যাই হোক, ওটা ভাষার দিক এখন নয়, সেই কারণে আমি ভাষার দিকে আবার ফিরে আসি। সেটা হচ্ছে যেমন ধরুন এই কিছুদিন আগে বাংলা ভাষাকে খুব মর্যাদা দেয়া হয়েছে। এর মর্যাদা ছিল চিরকালই, কিন্তু একটা স্বীকৃতি দেয়া হয়েছে, ক্লাসিক ভাষা বলা হয়েছে। কিন্তু বাংলা ভাষা এত মধুর ভাষা, এই ভাষা খুব তাড়াতাড়ি বিদেশিরা শিখে নিতে পারে। আমরা যেমন অন্য ভাষা শিখতে অনেক সময় আমাদের লাগে, বাংলা ভাষা শিখতে কিন্তু সময় লাগে না। অন্তত কাজ চালাবার মতো বাংলা ভাষা
সেরকম লাগে। সুনামির আগে একবার আমেরিকা যুক্তরাষ্ট্রে আমি গিয়েছিলাম, সেখানে একটি জাপানি ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে আমাকে বলল যে তুমি দিন 5 মধ্যে আমাকে একটু বাংলা পড়া এবং বাংলা লেখা শিখিয়ে দিতে পারবে? আমি বললাম, হ্যাঁ, আমি তো এইসবের জন্যই এখানে এসেছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। বাংলা ভাষা যাতে বিদেশিরা পড়েন, বাংলা ভাষায় উৎসাহী হন, সেই জন্যই আমার আশা, এবং অনেক কষ্ট করেই এসেছি। আর একটা জিনিসের জন্য এসেছি, সেটা যুক্তরাষ্ট্রে আমার আশা, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এখানে একটা খুব সুন্দর বক্তৃতা দিয়েছে। এখানে বক্তৃতার প্রথম লাইনটা যেটা ছিল, সেটাও আহ তার মূল এটা হচ্ছে যে বিশ্ব নিজের করা ভ্রাতা এবং ভগ্নী, এইরকম ভাবে ধরে বক্তৃতা তিনি দিয়েছিলেন, এবং তাতে প্রচুর হাততালি পড়েছিল। পরবর্তীকালে বিবেকানন্দকে আর আর্থিক কষ্ট অন্তত ওখানে পেতে হয়নি। তার আগে নাম লেখার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক চেষ্টা করেছিলেন, সহজে সেটা হয়নি। উনি বাংলায় বলতে পারেননি এই কারণে যে সেখানে বাংলা বোঝেন এরকম লোক অনেক আছে, ব্রাহ্ম সমাজের লোক গিয়েছিলেন, তারা বাংলা ভাষার ভালোই বুঝতেন। কিন্তু আমাদের ওই যে বাঙালিদের একটা ব্যাপার আছে কাঁকড়ামো, সেই কাঁকড়ামো ব্যাপারটা এত বেশি ছিল যে বিবেকানন্দ আবার কবে বক্তা হলেন, ওনাকে তো বিদ্যাসাগর স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এই ধরনের অপবাদ, এগুলো অপবাদ পুরোই, যে উম, তিনি ভালো পড়াতে পারতেন না, তিনি ভালো ইংরাজি জানতেন। আমার কাছে ওনার 3 বছরের রেজাল্ট আমার কাছে আছে, যে 3 বছর তিনি ইংরেজিতে কত পেয়েছিলেন পর পর পরীক্ষা, আইএ, বিএ, তার আগের এন্ট্রান্স পরীক্ষা, এইসব নম্বরগুলো আমার কাছে আছে। সেগুলো আমার আজকে তো বিবেকানন্দ নিয়ে আলোচনার বিষয় নয়, শুধু আমি উল্লেখ করছি যে তিনি কিন্তু বাংলা ভাষাটা খুব ভালোই জানতেন। আর এই বাংলা ভাষা ওইখানে বলার যায়নি এই কারণে যে প্রচুর বিদেশি ছিল। পরবর্তীকালে সেই বিদেশিরা এখানে এসেছেন বা বিবেকানন্দের সঙ্গে যোগাযোগ করেছেন, অভয়ানন্দের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা কিন্তু বাংলাতেই এগুলো পেয়েছেন। যেমন ধরুন আমাদের গীতা, মহাভারত, রামায়ণ, এগুলো এগুলো যখন অনুদিত হয়েছে, তখন কিছু কিছু তো পাল্টে গেছে। যেমন বাল্মীকির রামায়ণ আর কৃত্তিবাসী রামায়ণ, এই যখন অনুবাদ দেখা যায় যে অনুবাদে অনেক তফাৎ হয়ে গেছে। এই নিয়েও তো কবিতা লেখা আছে, যে রাম একটু নাকি, কৃত্তিবাসী রাম একটু বেশি কাঁদে। কাঁদে কাঁদবে কি, আমাদের তো, আমরা তো খুব অনুভূতি প্রবণ, আমাকে যদি এক্ষুনি আপনারা ধমক দিয়ে থামিয়ে দেন, আমি থেমে যাবো। তার কারণ হচ্ছে আমরা এত অনুভূতি প্রবণ যে আমাদের একটুখানি কিছু বললে আমাদের মনের তারে আহ 3 গুণ বেড়ে যায়। এইটা আবার আমরা যখন ভাষায় প্রকাশ করি, তখন আমরা এইটাই প্রকাশ করি। এই কারণেই কবিরা বলেছেন যে আহ এইটাতে মধু আছে, এই ভাষাটাতে মধু আছে। এই মধু অন্য কোনো মধু নয়, শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, লিখতে তো ভালো লাগেই। আর বিদ্যাসাগরের আগে রামমোহন যে পদ্যটা লিখতেন, যে ভাষাটা লিখতেন, সেই ভাষাটা সেই সময় তার কোনো আদর্শ ছিল না। বিদ্যাসাগরকেই বাংলা ভাষার জনক বলা হচ্ছে, এইসব। ভাষার জনক অ্যাকচুয়ালি কিছু হয় না। ভাষার জনক, ভাষা একটা, আমি প্রথমেই বললাম যে ভাষা একটা প্রবহমান জিনিস। সেইটা নদীর মতো বাঁক পাল্টায়, এবং তাতে অনেক আবর্জনাও জমে। যেমন ধরুন আমি সেদিনকে একটা ভাষা শুনলাম, যেটা আমার মানে সেরকম ভালো জানা ছিল না, কিচায়ন হয়ে গেছে।
খুব কিচায়ন হয়ে, যে কিচায়ন শব্দটা বাংলা শব্দ নয়, এটা অন্য ধরনের শব্দ, সেইটা আমাদের ঢুকে গেছে। এরকম প্রচুর বিদেশি শব্দ ঢুকেছে এবং সেটা সেটা পরবর্তীকালে আমরা বেশ আত্মীকরণ করে দিচ্ছি। যেমন ধরুন বিদেশি শব্দ রিক্সা, এটা আমাদের এখানে রিস্কা হয়ে গেছে, বিপর্যাস হয়ে গেছে। বিপর্যাসের ফলে বর্ণ বিপর্যয়, এগুলোর ফলে এই ভাষাটা আবার বদলে গেছে। কিন্তু আমরা রিস্কা, ট্যাক্সি এরকম ধরনের সব বলতে আরম্ভ করে দিয়েছি। এখন এরা যে সবাই লেখাপড়া জানে না তা কিন্তু নয়, এরা কিছু কিছু বেশ কিছু লেখাপড়া জানে, স্বাক্ষর, এবং এই স্বাক্ষরটা লিখতে গিয়েই আমাদের ভাষা জ্ঞানটা বোঝা যায় যে স্বাক্ষরের তলায় একটা ব দিয়ে ফেলে। স্বাক্ষরে ব দিয়ে ফেললেই কিন্তু সেটা সিগনেচার। সেই সিগনেচার ব্যাপারটা আর স্বাক্ষর ব্যাপারটা কিন্তু এক। লিটারেট, লিটারেট আর সিগনেচার, এই এই দুটোর মধ্যে তফাৎ আছে। যদিও আমাদের যে সময় এই আন্দোলনগুলো চলতো তখন সাক্ষরতা বানানটা দেয়ালে দেয়ালে ভুল থাকতো, যেখানে শেখানো হতো সেখানেও ভুল থাকতো, প্রতিযোগিতা এখনো ভুল থাকে। আর তাছাড়া আরো এরকম ধরনের কিছু ভাষাগত গন্ডগোল থাকে এবং সেগুলো বললে যারা লেখেন বা বলেন বা প্রচার করতে চান তারা বলেন, ও তাই নাকি, আচ্ছা এই এই বানানটা এই হবে। এই যে বানানটা নয়, আসলে এর উচ্চারণটাই আলাদা। যেমন ধরুন আমি বললাম কাঁচকলা, এখন এই কাঁচকলা যদি বলি তাহলে কাঁচকলার কিন্তু দুটো অর্থ আছে। একটা, এটা একটা বিশেষ ধরনের কলা যেটা এখনো পাকেনি। আর একটা কাঁচকলা মানে হচ্ছে যে তুমি যা বলছো সেটা আমি একদম মানছি না, আমি যা অবজ্ঞা করছি। কাঁচকলা এরকম শব্দ। আবার একদম দেশি শব্দ ডিঙি, ঝাঁটা, এই নৌকো, এরকম নৌকা নয়, নৌকো, এরকম ধরনের যখন শব্দ ব্যবহার করছি এগুলো একদম আহ দেশি শব্দ। তাই দেশি শব্দগুলো যারা বলেছেন তারা কিন্তু ওই তথাকথিত স্বাক্ষর না, কিন্তু এর পরিমাণও অনেক বেশি। আর আমাদের ভাষার ভেতরে অন্য ভাষা এত ঢুকে গেছে যে বাংলা ভাষাটা হ্যালো, আসছে না তো। দেখুন তো আপনারা ওদিক থেকে কিছু করতে পারেন। রিজয়েন করছি। স্যার আপনি কন্টিনিউ করুন। স্যার মিউট করা।
সাউন্ডটা অন করুন স্যার। হ্যাঁ, এই তো হয়ে গেছে। বাংলা ভাষাটা আগে ছিল বাঙ্গালা, সুকুমার সেনের বইতে আপনারা পাবেন। তারপরে হয়েছে বঙ্গ ভাষা, বঙ্গ ভাষা একদম। তারপরে বাংলাটা উয়া দিয়ে উচ্চারণ হয়, উয়ার উচ্চারণ আর অনুসারের উচ্চারণ কিন্তু এক নয়। আর আমরা আরো সহজ করে নিয়েছি আমাদের জিহ্বাতে, সেইটা সহজ বলে মনে হয়েছে যে আমরা আমাদের ভাষাকে বাংলা ভাষা বলি। আমার এতেও আলোচনার বিষয় আমি দেখেছি যে বাংলা ভাষা, বাংলাটাকেই এইভাবে যুগে যুগে পরিবর্তিত হয়েছে। আর আমি ওই প্রথমেই বললাম যে এই ভাষাটা এসেছে বিভিন্ন ভাবে বিবর্তিত হতে হতে। আর্য ভাষা থেকে এসেছে, মাগধী, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট, এইভাবে এসেছে। কিন্তু আমাদের একটা ভুল ধারণা এখনো আমরা অনেকেই পোষণ করি, সেটা হচ্ছে যে বাংলা সংস্কৃতের জননী। একদম ভুল কথা। পণ্ডিতদের সঙ্গে কথা বলে দেখেছি, সুকুমার সেন বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আমি তখন খুবই ছোট, এদের সঙ্গে আলোচনা করতে। সুকুমার সেনকে তো একটু বেশি বয়সে পেয়েছি, কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বই পড়ে বা তাকে দেখে তার সঙ্গে কথা বলে। আমি এইসব ছোট ছোট প্রশ্ন করতাম যখন, বয়সে তো খুব কমই ছিলাম। তারা আমাকে বুঝিয়ে দিতেন, অনেকবার বুঝিয়ে দিয়েছেন যে ভাষা ওরকম নির্দিষ্ট কিছু মাপকাঠি দিয়ে বিচার করা যাবে না। এইগুলো আস্তে আস্তে পরিবর্তিত হবে, বিবর্তিত হবে, এবং শেষ পর্যন্ত যেটা থাকবে সেটাকেই বাংলা ভাষা বলে ধরতে হবে। এবং সেই বানানটা বয়াকার, অনুস্বার, লয়াকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বাংলা বিভাগে গিয়েছিলাম, ওদের একটা ব্যাপার দেখেছিলাম যে ওরা ভাষাটাকে এত সুন্দরভাবে বলে যে প্রত্যেকটা ভাষার বাক্যের পরে তারা একটা জি ব্যবহার করে। জি ছাত্ররাও করে, মাস্টারমশাইরাও করে। কাজেই আর আর প্রত্যেক ছাত্র ছাত্রীকে তারা আপনি বলে, যেটা কিছুদিন সুনীতিবাবু বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু করেছিলেন। পরবর্তীকালে দেখা গেছে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দাদা আর ভাই বা বোন এই সম্পর্ক হয়ে গেছে শিক্ষক। এই যে মধুর সম্পর্ক, এই মধুর সম্পর্ক কিন্তু ভাষাকে অনেক বেশি সুবদ্ধ করে তুলতে পারে। এখন যে কথায় ফিরে আসি, সেটা হচ্ছে যে এই যে ভাষার মধ্যে যে ভাসিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে, সেইটা কিন্তু সেইটার জন্যই বাংলা ভাষাটা এত সুমিষ্ট। বাংলা ভাষায় গান প্রচুর আছে, এবং গান যারা লিখেছেন তারা সুন্দরভাবেই লিখেছেন, এবং সেই গানের জন্য তো বলা যায় যে রবীন্দ্রনাথ, একটু বাদে যেটা পূর্ব বলছিল, যে গানের জন্যই রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছে। কিন্তু সেটা আমরা স্বীকার করি না, আমরা বলি সাহিত্যে নোবেল। সাহিত্য আর গান কিন্তু এক। সাহিত্যে সুর না দিলে গান হয়। আর রবীন্দ্রনাথ প্রচুর সুরের ব্যাপারে অভিজ্ঞ ছিলেন। যখন লন্ডনে পড়তে গেছেন প্রথম, তখন অল্প বয়স, তখন তিনি ইংরাজি বা পাশ্চাত্য গান, সেই গানের সঙ্গে তিনি পরিচিত ছিলেন। এবং ওইখানকার দুটি মেয়ে তাকে ইংরাজি উচ্চারণ শিখিয়েছে, এবং বাংলা তারা শিখত রবীন্দ্রনাথের কাছে। এই যে
উভয়ের আদান প্রদান, এই আদান প্রদান থেকেই ভাষাটা একটা ভাষা আর একটা ভাষার কাছে চলে আসে, এবং সেইটাই রবীন্দ্রনাথের ক্ষেত্রে হয়েছে। আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের অনেকের ধারণা যে আমাদের কিছু ছিল না, সব ওই বেদে আছে, তা কিন্তু নয়। আমাদের বাংলা ভাষারও অনেক কিছু ছিল এবং সেগুলো সব পাওয়া যায়নি। যেমন ধরুন, আদি মধ্যযুগের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ুচণ্ডীদাস। চণ্ডীদাস আবার অনেকজন ছিলেন, সেটা আপনারা জানেন। এই বড়ুচণ্ডীদাসের যে ভাষা আর আদি চণ্ডীদাস অর্থাৎ পদাবলী চণ্ডীদাসের, এই দুজনের ভাষা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। এখানে রাধার কি হইল অন্তরে ব্যথা, অন্তরে ব্যথা বলছেন, আর ওদিকে বড়ুচণ্ডীদাসের রাধা কিন্তু এত স্বাধীন চেতা যে তিনি বলছেন যে আমাকে পার করে দাও, তুমি যা চাইবে আমি চাই। কৃষ্ণ অত্যন্ত চালাক একটি যুবক, সে মাঝপথে গিয়ে রাধাকে নৌকা থেকে, যাতে সে কৃষ্ণের কাছে চলে আসে সেই জন্য নৌকোটাকে দুলিয়ে দিই। এই যে দুলিয়ে দেওয়ার ব্যাপারটা, এই দুলিয়ে দেওয়ার ব্যাপারটা রাধা অনুমান করেছেন যে এর কোনো দুরভির সঙ্গে আছে, যার জন্য এরকম। তাহলে এই যে আমি দুটো রাধার কথা বললাম ভাষার ক্ষেত্রে, এই যে তফাৎটা, এই তফাৎটা কিন্তু চণ্ডীদাসের আমল থেকে বড়ু চণ্ডীদাসের আমল, চণ্ডীদাসের হলো প্রাচীন যুগ, এর পরের স্টেজ। আর তারপরে এইটা আদি মধ্যযুগের প্রথম দিকের বই, আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এবং সেই শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা কিন্তু একদম বাংলা ভাষা, কিন্তু অনেক বিবর্তিত। এই বিবর্তনটা বছরের পর বছর হয়ে যাচ্ছে। একদম শেষের দিকে যখন দেখা গেল ভারতচন্দ্র এসে গেলেন, তখন কিন্তু ভাষা আরো পাল্টে, এবং তখন হেঁয়ালি ব্যবহার। হেঁয়ালিতে বলা হতো যে অন্নপূর্ণা এসেছেন, সেই অন্নপূর্ণা ঈশ্বরী পাটনীকে আত্মপরিচয় দিচ্ছে, গোত্রের প্রধান পিতা, বন্দবংশজাত। সোজাসুজি বললেন না যে শিবের পদবী কি। অনেকেই জানেন না শিবের কি পদবী। শিবের পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়, শিব বন্দ্যোপাধ্যায়, মহাদেব বন্দ্যোপাধ্যায়। কাজে এই যে মহাদেব বন্দ্যোপাধ্যায়, এইটা সোজাসুজি বললেই হতো যে আমার স্বামীর নাম। তখন বলছে যে স্বামীর নামটা কেন বলছেন, যে গোত্রের প্রধান পিতা, এই যে বন্দবংশজাত বন্দ্যোপাধ্যায়, এবং সেটা তখন কাস্ট সিস্টেমটা এসে গেছে, তখন জাতি ভেদটা এসে গেছে। কিন্তু ভাষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু সংস্কার মহিলারা সধবা মহিলারা ব্যবহার। কাজেই দেখা যাচ্ছে যে ভাষা যুগের পর যুগ বদলাচ্ছে। চণ্ডীদাস, বড়ুচণ্ডীদাস, ভারতচন্দ্র, তার পরবর্তীকালে এলেন একজন বিখ্যাত কবি। তিনি এদের ভাষা কারুর ভাষা নিলেন, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বিদেশের অনেক কবির সঙ্গে পরিচয় ছিল, পড়াশোনা করতেন, কিন্তু দুর্ভাগ্য ছিল যে তিনি আর্থিক দিক থেকে খুব একটা সুবিধে পেতেন না, আবার ব্যক্তি জীবনটাও ভালো ছিল না, রেবেকার সঙ্গে ছাড়াছাড়ি। কাজেই মানসিক দিক থেকেও ভালো ছিলেন না। কিন্তু বঙ্গভাষা তাকে আকৃষ্ট করেছিল। এখন কিন্তু বঙ্গভাষা বলছি, আর বাংলা ভাষা না।
আর রেখমা দাসের মনে পরে তিনি লিখেছিলেন, সেই রেখমা দাসের মনে মা ভাষাকে মা বলে, মা জননী বলে সম্বোধন এর আগেও হয়েছে, মধ্যযুগের শেষের দিকে হয়েছে। রামপ্রসাদ করেছেন, আরো অনেকেই করেছেন, কিন্তু এইভাবে রেখমা জননী আর দাসের মনে, অর্থাৎ আমি দাস, তুমি তুমি আমার মনি, তুমি আমায় যদি ভাষা না দিতে, কারণ মা যে ব্যাপারটা, এই মা ব্যাপারটা কিন্তু, মায়ের যে কথা, মা শব্দটা সারা পৃথিবীতে মোটামুটি কাছাকাছি আছে। এক একটা ভাষায় এক এক রকম। ধরুন এসপেরান্তো, এসপেরান্তো কোনো দেশের ভাষা নয়, সব ভাষা মিলিয়ে বিচলানার বা এসপেরান্তো, এইসব ভাষা কোনোটাই বাংলা ভাষা নয়, কিন্তু বাংলা ভাষার অনেক শব্দ এইসব ভাষার মধ্যে চলে গেছে। তা এই এই ভাষাগুলোকে যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে যেখানে বাংলা বলা হচ্ছে সেক্ষেত্রে অনেকটা বাংলার প্রভাব ওইসব ভাষায় পড়েছে, কিন্তু এইসব ভাষা হচ্ছে কৃত্রিম ভাষা এবং এগুলো কোনো একটা বিশেষ দেশের ভাষা নয়, এসপেরান্তো এবং বিচলামার। কাজেই এই ভাষা যখন এরকম হচ্ছে, তখন আবার যদি ধরেন, তখন তো খুব ফরাসি চর্চা হতো, ফরাসি তখন সনেট এসে গেছে, তার সনেট চলছে, ওদিকে শেক্সপিরিয়ান সনেট চলছে। কাজেই সব মিলিয়েও বাংলা ভাষার উপরে আসছে। কিন্তু মধুসূদনের আগেও সনেট লেখা হয়েছে, মধুসূদনও সনেট লিখছেন, কিন্তু মধুসূদন সবচেয়ে যেটা ভালো কাজ করলেন সেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ তৈরি। অমিত্রাক্ষর ছন্দটা সৃষ্টি করলেন মধুসূদন, এবং সেই জন্যেই ইংরাজি সাহিত্যের তার ক্যাপটিভ লেডি লেখা সত্ত্বেও এইটা বেশি আদরণীয় হলো। ক্যাপটিভ লেডি আমরা অনেকেই জানি না, কিন্তু মাইকেলের এই মেঘনাদ বধ কাব্য, এটা যে একটা অথেন্টিক এপিক হয়তো হয়নি, কিন্তু এটা লিটারেরি এপিক, আজ পর্যন্ত কেউ নকল করতে পারে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে যে রবীন্দ্রনাথ এটা প্রথম দিকে বুঝতে পারেননি, বিরূপ সমালোচনা করেছিলেন যে এটা আবার বাংলা ভাষা নাকি। এবার কেউ কেউ বলতেন এটা তো ছুঁচুন্দরী বধ কাব্য হয়েছে বলে তাকে সমালোচনা, তিনি যাতে আর না লেখে। কিন্তু মধুসূদন তো ছাদ পেয়ে গেছেন বাংলার একটা নতুন রূপকে, বাংলা ভাষার একটা নতুন রূপকে, কাজে তিনি এই কাজটা করেছেন। এবং এইটাতে একটা লাইন যদি আমি বলি, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চরণ থেকে চরণান্তরে আমাদের আবেগটা চলে যাচ্ছে। কি কহিলি বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য এসে রোধে তার গতি, দানব নন্দিনী আমি রক্ষক লোক, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই যে স্পিরিটটা, এই যে বীর ধর্ম, তারপরে সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু যবে গেলা জমপুরে অকালে, তাহলে এই যে চরণ থেকে চরণান্তরে আবেগটা প্রবাহিত হচ্ছে, সেই জিনিস কিন্তু আগে বাংলায় ছিল না, বাংলা ভাষাতে ছিল না। মধুসূদনের নিজস্বতার জন্যই এটা। এবং আজ পর্যন্ত মেঘনাদ বধ কাব্যের মতো একটা কাব্য কিন্তু অনেকে অনেক রকম ভাবেই চেষ্টা করেছেন, কিন্তু লেখা হচ্ছে না, হয়নি, হচ্ছে না দুটো কারণ। প্রথম হচ্ছে বাংলা ভাষা চর্চা আমরা সেরকম ভাবে করছি না। বাংলা ভাষায় যে রত্নগুলো আছে, মণিমাণিক্য আছে, সেগুলো আমাদের মাঝে মাঝে চোখে পড়ে কিন্তু মনে ধরে না। তার কারণ এর জন্য যে পরিশ্রম করতে হবে, ওই যে আমি বললাম যে কি কহিলি বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, আমার প্রশ্বাসটা,
আমার প্রশ্বাসটা চরণ থেকে চরণান্তরে চলে যাচ্ছে, বাংলা কবিতার লাইনকে চরণ বলে। কাজে এই যে চরণ, চরণ থেকে চরণান্তরে যে হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে সেইখানেই একটা দাঁড়ি বা কমা বা জিজ্ঞাসার চিহ্ন এরকম। তাহলে এই ব্যাপারটা বাংলা ভাষা চর্চকদের কাছে খুব কঠিন মনে হচ্ছিল এবং কঠোর সমালোচনা হয়েছিল মেঘনাদ বধ কাব্য। কিন্তু মধুসূদনের শুধু তো মেঘনাদ বধ কাব্য নয়, বীরাঙ্গনা আছে, আরো অন্যান্য নাটক আছে, সেগুলোতে দেখা যাচ্ছে যে মধুসূদন চাইছেন যে বাংলা ভাষাটাকে আর ওই যাত্রার ভাষা থাকবে না, আর যাত্রার ধরনটাও পাল্টে যাবে। পদ্মাবতী তিনি লিখলেন, তারপরে ভাষা আস্তে 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 পরিবর্তিত হতে আরম্ভ করলো। নীল দর্পণ লিখলেন দীনবন্ধু, তিনি সৌভাগ্যক্রমে আমাদের এই শ্রীরামপুর পোস্ট অফিসেই চাকরি করতেন, তাই চাকরি করতে করতেই তিনি এটা লিখেছিলেন। এবং নীল দর্পণ একটা যুগান্তকারী রচনা হয়ে গেল। এটা কবিতা নয়, কিন্তু সেটাতেও বাংলা ভাষা অন্যভাবে অন্য রূপে দেখা দিল। আর কবিতা বলতে যা বোঝাচ্ছে, নবীনচন্দ্র সেন এসে গেলেন, ত্রয়ী মহাকাব্য লিখলেন, কুরুক্ষেত্র, রৈবতক, প্রভাস। এই যে ব্যাপারগুলো আসছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা অনেকখানি পার্থক্য হয়ে যাচ্ছে চর্যাপদের। কিন্তু এখনো চর্যাপদের কোনো কোটেশন আপনাদের দিন, কারণ আপনারা অনেকেই চর্যাপদ পড়েছেন, আপনারা জানেন যে চর্যাপদের ভাষা, সেটাতে অনেক রূপকাশ্রিত থাকে এবং সেইটাকে মণি দত্ত বা আরো এরকম যারা আছেন তারা লিখেছেন। কিন্তু চর্যাপদ আমরা যেটাকে বলছি সেটার আসল নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। চর্য অচর্য সন্ধি হয়েছে চর্যাচর্য বিনিশ্চয়। এই বিনিশ্চয় কথার অর্থটাই হচ্ছে যে এর ভেতরে একটা কিন্তু গুহ্য ব্যাপার থাকবে। সেই গুহ্য ব্যাপারটা বুঝে নিতে হবে, কারণ এইটা বৌদ্ধদের একটা মতবাদ। সেই সময় যারা পছন্দ করতেন না তাদের জন্যই এই গুহ্য ভাবটা রাখা হয়েছে। পরবর্তীকালে কিন্তু বাংলা ভাষা, এখনের বাংলার তো কথা ছেড়ে দিন, এখন তো আমরা অনেক কিছুই বুঝতে পারি এবং অনেক বাজে কথা তাকে সাহিত্য বলে চালানো হয়। আমি একটু বাদেই দ্বিতীয় ভাগে বলবো যে একটা রাস্তার স্ল্যাং দিয়ে দিলেই সেটা সাহিত্য নয়, যদিও অনেকে স্ল্যাং লিখে খুব সুনাম টুনাম পেয়েছে। কাজেই সেটা তো আমার দ্বিতীয় ভাগের ব্যাপার। প্রথম ভাগটাতে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভাষা কিন্তু আমাদের আসলে ভাসিয়ে নিয়েছে এবং সেইটা বাংলা ভাষা, যার জন্য আমরা গর্বিত। আমরা বাঙালি, বাংলা যে বলে সেই হচ্ছে বাঙালি। কোনো জায়গায় সে থাকছে, পূর্ববঙ্গে থাকছে না পশ্চিমবঙ্গে থাকছে না আসামে থাকছে, তার সেটা কোনো কর্তব্যের মধ্যেই নয়। বাংলা ভাষাটা ঠিক করে বলছে কিনা। আর এই প্রসঙ্গেই আর একটা বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে আমাদেরটাই ঠিক, অর্থাৎ রাঢ় অঞ্চলে যারা আমরা বাস করি, গাঙ্গেয় গঙ্গার পাশে যারা থাকি, সেই রাঢ় ভাষা বা রাঢ় উপভাষা, রাঢ়ী উপভাষা, সেইগুলোই নাকি ঠিক আর বাকি সব গন্ডগোল। তা কিন্তু নয়। আসলে এক এক জায়গায় এক এক রকম ভাষা। আমাদের হুগলি জেলায়, আমি যেহেতু হুগলি জেলায় থাকি, হুগলি জেলায় আমি যেটাকে বলছি
পুরুলিয়ায় সেটা নাও বলতে, যেমন মানেও আলাদা হয়ে। এমন অনেক উদাহরণ আছেন যে আসুন বলা হচ্ছে, আমরা এখানে আসুন বলি, এই আসুনটা কিন্তু আসন থেকে আসুন হয়ে গেছে। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আসামে যখন গিয়ে বাংলা বলছি তখন আসামি মিশ্রিত হয়ে যাচ্ছে, বাংলাদেশে গিয়ে যখন বাংলা বলছি তখন বাংলাদেশের ভাষা আমাদের ভাষার মধ্যে মিশে যাচ্ছে। এছাড়াও তো যেগুলো বলেছি যে সোজাসুজি কিছু শব্দ বাংলা ভাষার মধ্যে মিশে গেছে, এগুলোকে কেউ যদি সংস্কৃত শব্দ হয় তৎসম শব্দ বলে, আর সেই তৎসম তদ্ভব এরকম ধরনের শব্দ তো প্রচুর এসেছে। কারণ অনেকেই একটা ভুল ধারণা রয়েছে, আমি প্রথমেই বলছি, আবার বললাম যে অনেকেরই ধারণা যে সংস্কৃত হচ্ছে বাংলা ভাষার জন্ম। একেবারে প্রোটেস্ট করবেন আপনারা, প্রতিবাদ করবেন যে অনেকগুলো স্টেজের পরে, অনেকগুলো ধাপের পরে বাংলা ভাষাটা এসেছে, সোজাসুজি আসেনি। যেমন ধরুন, কায়া তরুবর পঞ্চবি ডালো চঞ্চল চিয় পৈঠা কালো, এটা আদি বাংলা ভাষা। এরপরে আরেকটা ভাষা বলছি, পানিনি তার করেছেন কি বলে ব্যাকরণে যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষা কিন্তু চলবে না, মানে এই নয় যে এটা বাংলা নয়, বাংলা ভাষা নিশ্চয়ই, কিন্তু এই যে প্রথমেই আমি শুরু করেছিলাম যে অনেক বিবর্তনের পরে এই বাংলা ভাষা এসেছে এবং এর জন্য আমরা গর্বিত। সবচেয়ে আশ্চর্য কথা সেটা হচ্ছে যে আমরা বাংলাকে এখন মর্যাদা দিতে শিখেছি, যদিও অনেক মর্যাদা দেয়া বাকি আছে রাজনৈতিক কারণে। আমাদের কোথাও একটা চিঠি লিখতে গেলে বাংলায় চিঠি লিখতে পারি না, থ্রু প্রপার চ্যানেল যদি লেখা হয় এর বাংলা করা খুব শক্ত। তা কাজেই এর বাংলা করা শিখতে হবে আমাদের, না হলে কিন্তু ওই সব জায়গায় থ্রু প্রপার চ্যানেল হবে। টু ছোট 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 ইংরেজি বলছি, এগুলো হচ্ছে লোন ওয়ার্ড, অন্য ভাষা থেকে এসেছে। টু, সমীপে, প্রতি, এই ধরনের শব্দ আমাদের না জানলে আমরা লিখবো কি করে? আমরা বাঙালিরা ভাষাটাকে একবারে খিচুড়ি করে ফেলছি। এই খিচুড়ির ব্যাপারটা যাতে না হয়, আজকে এই আলোচনায় আমার সেইটাই অনুরোধ, আপনারা সেইটা দেখুন যাতে বাংলা ভাষাটা আরো সমৃদ্ধ হয়। এতে অন্য ভাষা আসুক, কোনো আপত্তির কিছু নেই, কিন্তু সব মিলিয়ে যে মধুর ভাষা, যে অমৃত ভাষা, সেই অমৃত ভাষার স্বাদ আমরা ব্রহ্মার স্বাদ ও স্বরূপ বলে মনে করি। আমার প্রথম অংশটা এখানে শেষ, এবার দ্বিতীয় অংশটা শুরু করছি। বাংলা সাহিত্য চর্চা। আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্য চর্চা খুব চলছে। বাংলা সাহিত্য চর্চা আগেও ছিল তিনটে ভাগ, আদি, মধ্য, আধুনিক, আবার এখন বলা হয় উত্তর আধুনিক। আরো পরে যদি যান তাহলে দেখা যাবে যে সাম্প্রতিক। এই সাম্প্রতিক সাহিত্য নিয়েই একটু বলার চেষ্টা করি। আদি, মধ্য এগুলো কিছু কিছু বলেছি, শ্রীকৃষ্ণ কীর্তনের কথা বলেছি, বলেছি, আরো সব বলেছি, কিন্তু এখনকার জিনিস দেখলে ভয় পেয়ে, সেটা হচ্ছে যে বাঙালি জানে না সে কিন্তু বাংলা ভাষা ব্যবহার করতে পারছে, জানেই না। তাহলে ওইটা কি হলো? বাট আমার তো এটা ভালো লাগছে না, এরকম ধরনের শব্দ আমরা বলছি। আবার দেখুন, অনেক সময় আমরা বলি যে
গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি আমি বাংলা শিখবই, কিছুদিনের মধ্যেই শিখে দেব। অত সোজা নয়, কারণ গ্যারান্টি ব্যাপারটাই তো আপনি জানেন। গ্যারান্টির বাংলা যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি বলতে পারবেন যে এটাকে প্রত্যাভূতি বলে? বলে ওরে বাপরে বাপ, এ তো অনেক শক্ত, তার থেকে গ্যারান্টিটা অনেক। কাজেই এই সাহিত্যে যদি আমরা এগুলো প্রবেশ না করাই, তাহলে বাংলা ভাষা কি করে এগোবে? আর সাহিত্য বলতে তো অনেক কিছু বোঝায়, সাহিত্যেরও তো অনেক ভাগ আছে। যেমন ধরুন সমালোচনামূলক সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা, নাটক। আবার নাটকেরও অনেক ভাগ আছে। নাটক আগে যেরকম লেখা হতো, আখ্যান কাব্য, আখ্যান নাটক, আবার অ্যাবসার্ড নাটক হয়েছে, আরো সব নানান ধরনের লোক লোক নাটক হয়েছে। তারপরেতে আপনার নাটকের যে সমস্ত ধারা, পথ নাটক হয়েছে, মঞ্চ নাটক হয়েছে। মঞ্চ নাটক, পথ নাটক, এই সমস্ত নাটকের বিভিন্ন রূপ আছে। কিন্তু নাটক মানে আমরা যদি জানি যে এটা সাহিত্য, এটা এক ধরনের সাহিত্য। আর অ্যাবসার্ড নাটক বা উদ্ভট নাটক, আমি যদি বলি উদ্ভট নাটকটা কি, উদ্ভট নাটক আর কিছুই নয়, একদম নাটকের যে সমস্ত নিয়ম আছে সেই নিয়মের বাইরে অন্য কিছু। আমাদের এই যে ঠাকুমার ঝুলি, তারপরেতে ঠাকুরদাদার ঝুলি, এইসব বইতে যেসব দেখবেন যে একটা দৈত্য কলসির ভেতর ছিল, তারপরে সে বড় হয়ে গেল, হয়ে গিয়েই সে যে তাকে বার করলো, তাকে মেরে ফেলতে চাইলো, তখন আবার তাকে ঢুকিয়ে দেওয়া হলো। এই যে বুদ্ধির খেলাটা, কলসি দিয়ে গল্পটা, এটা আপনারা সকলেই পড়েছেন। এই 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 যে নাটকীয়তা, এই নাটকীয়তাটা কিন্তু গল্পেতেও আসছে, কবিতায়ও আসছে। আবার দেখা যাচ্ছে যে মানুষ যখন প্রবন্ধ লিখছে, তখন প্রথম থেকে হেডলাইন দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রবন্ধতেও দেখা যাচ্ছে যে এরকম নাটকীয়তা আছে। আর নাটকীয়তাকে আবার ব্যঙ্গ করে বলা হয় যে নাটক করিস, নাটক করবি না, নাটক ফাটক। নাটক ফাটক অর্থাৎ একটু ব্যঙ্গের ছলে। নাটক ফাটক নয়, নাটক এমনই একটা জিনিস যেটা মানুষকে আকৃষ্ট করে অনেক বেশি। যাত্রাকেও আমি নাটক বলবো। যাত্রা দেখতে যেভাবে সবাই চলে আসে এবং সারা রাত ব্যাপী জেগে তারা যে নাটক দেখে, এখনো গ্রামে গঞ্জে যাত্রার দল গেলে লোকে কিন্তু খুব উৎসাহী হয় এবং দেখে যে নাটক একটা সাহিত্যের অঙ্গ। এবং সাহিত্যে নাটকেও কিন্তু অনেক আধুনিকীকরণ, লেনিন, হিটলার, এইসব এইসব বিষয়বস্তু সবসময় যে একটা না এই রোমান্টিক কোনো কিছু হবে তা কিন্তু নয়। নাটকে অনেক কথা বলার আছে। টুইঙ্কেল টুইঙ্কেল, টুইঙ্কেল টুইঙ্কেল একটা নাটক, কিন্তু আবার নাট্যকারের সন্ধানে সঠিক। এই এই সব যে ব্যাপারগুলো, এই সব ব্যাপারগুলো কিন্তু সাহিত্যে আসছে। সব শেষে যেটা বলবো, যে সাহিত্য সবচেয়ে বেশি চর্চা করছে কিন্তু লিটল ম্যাগাজিনের লেখকরা, লেখক কবিরা। আমি এমন এমন কবির নাম জানি বা তাদের কবিতা নিয়মিত পড়ি, সে তারা তারা ভাবতেই পারে না যে যে তাদের কবিতা কত উচ্চমানের। তারা একটা সংকলনে কবিতা দিল, সেই সংকলন কর্তৃপক্ষ কি করলো, বললো এইটা 5 কপি আপনাকে কিনে নিতে হবে। প্রকৃত অবস্থা এইটা। সে দেখলো আমার একটা কবিতা জন্য আমার 5টা কপি বই কিনতে হবে। তাতে একটু গুইনাই করলো, করার পরে বললো যে ঠিক আছে, তাই রাজি। পরের বারে সে আর কিন্তু ওইখানে লেখা দিল না।
অন্য একটা পত্রিকায় দিল, তাদের রেটটা একটু কম। এরকম প্রতিযোগিতার ব্যাপারটাও আসছে। আবার দল বদলের ব্যাপারটাও এখানে আছে। দল বদল শুধু রাজনৈতিক নেতারা করে না, এরাও করে। ওখানে সস্তা আছে, ওখানে যাব, ওখানে মেমেন্টো দেয়, ওখানে শংসাপত্র দেয়, কাজেই আমি ওখানে যাব। ওখানে গেলে আমার কবিতা সবাই শোনে, আর না হলে নিজেরটি পড়ে একদম মঞ্চ ছেড়ে আমার একটা কাজ আছে, জরুরি কাজ আছে বলে চলে। তো এটা বেশিরভাগ জায়গায় দেখছি। শ্রোতা হিসেবে আমি বহু জায়গায় গেছি, এখনো যাই, সেটাতে দেখছি যে কবিতা নিজেরটি পড়েই পালানোর একটা প্রচেষ্টা কবিদের মধ্যে আছে। আর কবিরা নিজেরা যা লেখেন ভাবেন যে আমি দারুণ কিছু একটা লিখে ফেলছি। আর যারা পয়সা দিয়ে বই ছাপান, তাদের বই বিক্রি করতে গেলে পুশ-সেল করতে হয়, সেই ব্যাপারটাও সাহিত্যে কিন্তু চলছে। এবং পুশ-সেল না করলে তাদের প্রচার কি করে? কাজেই দেখতে হবে যে কোন জায়গায় লিখলে, কোন অবাণিজ্যিক সংস্থায় লিখলে আমার লেখা সকলে পড়বেন, জ্ঞানীগুণীরা পড়বেন এবং মর্যাদা দেবেন। বাংলা সাহিত্য যেভাবে পুষ্পিত হচ্ছে, পল্লবিত হচ্ছে, কিন্তু বাংলা সাহিত্যকে আরো বেশি করে প্রচার করতে হবে। বাংলা সাহিত্য অনেকে অনেক কিছু লিখছেন, অনেকে অনুবাদ সাহিত্য করছেন। অনুবাদ, আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের কবি কোনো অংশে কম নেই। আমাদের কবিরা খুব ভালো ভালো কবিতা লিখেছে। আর শেষকালে একটুখানি ওইটা বলি যে গীতাঞ্জলি নিয়ে আমাদের একটা ভুল ধারণা এখনো ছড়িয়ে দেওয়া হচ্ছে। যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন তাদের উদ্দেশ্যে আমার বলা, উদ্দেশ্যে নয় কিন্তু উদ্দেশ্যে আমার বলা, জফলা থাকবে না এখানে। কাজেই সবাই ভাববেন যে আমি বোধহয় জফলাটা উঠিয়ে দিচ্ছি, আসলে তা না। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলছি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল প্রাইজ। সুইডিশ একাডেমি নিয়ম হচ্ছে কবি নিজের হাতে তার লেখার অনুবাদ করবেন এবং সেই অনুবাদটা তাকে জমা দিতে হবে সুইডিশ একাডেমিতে। এখানে 2-3 জন নোবেল লরিয়েট তারা বলবেন যে এটি উচ্চ মানের এবং একে নোবেল প্রাইজ দেওয়া হয়। কাজেই এইভাবে রবীন্দ্রনাথ কিন্তু খোঁজ খবর রেখেছিলেন এবং শেষ পর্যন্ত হ্যামস্টেড হিথ বলে একটা জায়গা আছে লন্ডনে, আমি গেছি সেই বাড়িতে গিয়ে দেখেছি যে কি অসাধারণ পরিশ্রম করে এটা হারিয়ে গিয়েছিল। ওখানকার যে মেট্রো রেল, সেই মেট্রো রেলে কিন্তু ওটা হারিয়ে গিয়েছিল। তা ওরা তো অনেক ভদ্র, কার জিনিস বাড়ি থেকে নিয়ে ওটা ফেরত পেয়েছিল, রবীন্দ্রনাথের ছেলে গিয়ে আবার। কাজে গীতাঞ্জলির যে পাণ্ডুলিপি, সেইটাকে নাম দেওয়া হলো সং অফারিংস। এবং আপনারা দেখবেন বিশ্বভারতীর যে বইটা বেরিয়েছে সং অফারিংস এর, সেখানে লেখা আছে যে কবি এটা নিজে অনুবাদ করেছেন। তাহলে গীতাঞ্জলির সঙ্গে সং অফারিংস এর অনুবাদের অনেক তফাৎ এই কারণে যে এইটা কিন্তু প্রোজ ট্রান্সলেশন নিয়ে এরপরে দিন হয়তো কোথাও আপনারা আলোচনা শুনবেন। কিন্তু প্রোজ ট্রান্সলেশন করে পাওয়ার জন্য, নোবেল প্রাইজ পাওয়ার জন্য রবীন্দ্রনাথ আজকে বিশ্ব কবি বলে সমাদৃত। আর যেখানে উনি থাকতেন সেখানে কিটসের বাড়ি, এইসব জায়গাগুলো আমি গেছি বলে আপনাদের বলতে পারছি। কিটসের বাড়ি আছে, সেই কিটসের সঙ্গে রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। কৃষ্ণের কবিতা রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই পড়তেন। কাজেই এইরকম একটা পরিবেশে গিয়ে উনি অনুবাদ করেছিলেন। দেখলেন যে জনাকীর্ণ
এই এতে লন্ডনে এই কাজ করা যাবে না। কাজেই আমাকে একটা নিভৃতে নির্জনে সাহিত্য চর্চা করতে হবে, এবং আমার বয়স হয়ে যাচ্ছে, কাজেই আমাকে নোবেল প্রাইজ পেতেই হবে। এই দৃঢ়তা এখন কারণ নেই বলেই একটা বাঙালি এখনো পর্যন্ত নোবেল প্রাইজ পাননি। আপনি বলবেন যে আমাদের তো অমর্ত্য সেন আছেন, আরো একজন আছেন, তারা সব ইকোনমিক্সে পেয়েছেন। আগে যখন অ্যালফ্রেড নোবেল ঘোষণা করেছিলেন তখন কিন্তু ইকোনমিক্সে এই জিনিসটা দেয়া হতো না। সাহিত্যে নোবেল প্রাইজ, এবং এশিয়ার মধ্যে প্রথম নোবেল প্রাইজ পেলেন রবীন্দ্রনাথ, এবং সেই বইটির নাম গীতাঞ্জলি নয়, সেই বইটির নাম সং অফারিংস। এইটাই আপনারা মনে রাখুন। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, এক দুজন কিছু খুব সংক্ষেপে একটু বলতে পারেন তো? কে কে বলবেন একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, সোমনাথ স্যার আছেন? সোমনাথ সরকার। খুব সুন্দর বলেছেন। বিশেষ করে আধুনিক সাহিত্যের যে বর্তমান সংকট, প্রকাশক এবং সম্পাদক এদের নিয়ে যেমন অথররা যে গাড্ডায় পড়ে গেছেন, সেটা উনি সুন্দরভাবে আমি খুব ধন্যবাদ জানাই। এক মিনিট তুলে ধরেছেন। কিন্তু আমার প্রথম দিকে একটু জিজ্ঞাসা ছিল, এটা আপনি ঠিক বলেছেন, এক একটা জেলার একটা এরকম হয়েছে। রবীন্দ্রনাথ যখন দেখেছিলেন, খেয়েছিলেন, লিখেছেন কলকাতার এতে। কিন্তু আমাদের যে নদিয়া জেলাতে যে রামপ্রসাদ সেন, নদিয়ার যে ভাষাটা কিন্তু একদম কলোকুয়াল এবং রিটেন ভাষার এক। এবং প্রভার্বে যাবা খাবা বলে, কিন্তু যেটা অন্যান্যদের এতে বলে না। তুমি যাবা, সে যাবে, আমি খাবো। তা কিন্তু আমি পাচ্ছিস বা পাচ্ছেন, মানে তখন কিন্তু আমি পাচ্ছ। অতএব এই যে বাংলা ভাষার ডিসক্রিপেন্সি একটা আছে, ফোনেটিক্সের ব্যাপারটা আছে, এগুলো নিয়ে যদি বলেন যে যেমন বাংলা ভাষা শক্তও, কিন্তু খেলাটা হিন্দিতে বলে খেলা, মেলা, আমরা মেলা বলি। বাংলা ভাষার যে ফোনেটিক্স লিখিত, সেটা অনেক হিন্দি ভাষী আমাকে বলেছে গন্ডগোলের মূর্ধন্য দন্তন্য উচ্চারণ, তালবস্য মূর্ধন্য দন্তস্বর উচ্চারণ, এগুলো ঠিক বাংলা ভাষার সংস্কৃত বা হিন্দির সঙ্গে মেলে না। এগুলো নিয়ে যদি একটু বলেন আপনি তাহলে ভালো হয়। অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন। আমার আলোচনায় আপনি বানানটা আমি আলোচনা করবো। বানানটা একটু মিউট করলে ভালো হয় তাহলে। ওনারা আপনার আলোচনায় সমৃদ্ধ হলাম। বানানে যেটা হয় সেটা হচ্ছে রাঢ় অঞ্চলের ভাষাটাই স্ট্যান্ডার্ড বলে ধরে নেওয়া হয়, আর ফলে অন্যগুলোতে হাসাহাসি হয়। কিন্তু হাসাহাসি করার মতো কিছু নেই, কারণ প্রত্যেকেরই একটা ভাষার বৈশিষ্ট্য আছে, এবং কোনো অংশই আমাদের এখানে কম নয়, কেউ কম নয়। কাজেই আপনি খেলা মেলা যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আবার ওই যে কাঁচকলা বললাম, এই কাঁচকলাটা এক জায়গায় খুব একটা ফল হিসেবে ধরা হচ্ছে, কিন্তু কাঁচকলা মানে যে কিছুই নয়। কাজেই তোমাকে আমি কাঁচকলা দেবো, এই ইন্টোনেশনের উপরও নির্ভর করে মানে। কাজে আপনি কিভাবে বলছেন, শালা বললে, এখন শালা বললে একটা সম্বন্ধও হতে পারে, আবার গালাগালও হতে পারে। সেটা তো একটা দ্বিমুখী ব্যাপার আছে না। কিন্তু রামপ্রসাদ সেন কিন্তু ছোট ছোট গান লিখে কিন্তু বাংলা ভাষার অলরেডি অ্যাডভান্সমেন্ট করে দিয়েছেন, সেটা খুব স্বীকৃত নয়। আমরা বিদ্যাসাগর প্রোজের দিক থেকে গ্রামাটাইজ করে ঠিক করেছেন এটাকে, কিন্তু রামপ্রসাদ মন রে কৃষি কাজ জানো না, ছোট সেন্টেন্স একদম একটা কলোকুয়াল। ওই যে আমি ঝাঁটা, নৌকো, এগুলো বললাম, ওগুলো ওই রকম ভাবেই ভাষাগুলো এসেছে। মন রে কৃষি কাজ জানো, মন রে কৃষি কাজ জানো না, তাহলে এই যে কৃষি কাজ তো অনেকেই জানতো না, এখন আর্টিফিশিয়াল ভাবে কৃষি কাজ। দেখি এক দুজন, টাইম আমাদের অনেকটা হয়েছে তো। আচ্ছা, সুচিত্রা ম্যাডাম কিছু বলবেন? সুচিত্রা রয় ম্যাডাম, মিউটটা একটু অন করুন। আচ্ছা, আপনার বলার, নমস্কার স্যার, আপনাদের বলাতে আমি অনেকটা সমৃদ্ধ হলাম। আমি পুরোটা শুনতে পারিনি, ও যেটুকু শুনেছি
তো তিনি আজকে বলছেন, ভাষা নিয়ে বলছেন, একটা কথা কি, ভাষা তো অঞ্চল ভেদে হয়, আর অনেক কারণে ভাষার চেঞ্জ হয়। সেই জন্য সেখানে রামপ্রসাদ সেনের অজ্ঞতাও নেই, কোনো ব্যক্তি বিশেষে অজ্ঞতা দিয়ে কিন্তু ভাষা হয় না। একটা ভাষার জন্য তার ক্লাইমেট ইয়ে হয়, অনেক অন্যদের প্রভাবে ইয়ে হয়, অনেক রকম ভাবেই ভাষার পরিবর্তনটা হয়। দীর্ঘদিনের ইয়েতে প্রক্রিয়াতে একটা ভাষার মধ্যে রূপান্তর আছে, এবং সেটাকে চেঞ্জ করাটাও অত সহজ নয়। মানে যদি আর কি কেউ সেটা বলে থাকেন, সেটাকে একটু অন্যরকম ভাবে চিন্তা করার ব্যাপার আছে আর কি। আর আপনার যে কথা আপনি বললেন স্যার, রবীন্দ্রনাথের সম্বন্ধে যেটা বললেন, অনেক অজানা তথ্য আমরা জানলাম, আমি জানলাম আর কি। আমার অত কিছু জানা ছিল না, সেই জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। গণেশবাবুকে তো বিশেষ করে, কারণ গণেশবাবুর জন্যই আমার এই সোজা এগুলোতে আসতে পারা, জানতে পারা। নমস্কার স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর পার্থ সারথী স্যার কিছু বলবেন? হ্যাঁ, একটু একটু আমি বলছি স্যারকে, স্যার খুব ভালো বলেছেন, আমি তো শুনলাম। তো আমার একটা প্রশ্ন আছে। উনি উনি একবার বললেন যে সংস্কৃত ভাষা, অনেকে বলে যে বাংলা ভাষার জনক, এটা আপনারা প্রতিবাদ করবেন, এটা নয়। আচ্ছা দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ভাষায় আমাদের বাংলা ভাষা লিখেছেন, বা তারপরে বঙ্কিমচন্দ্রের যে ভাষা আমরা পাচ্ছি, তারপর থেকে আমরা চলতি ভাষাতে যখন এলাম, তারপরে সে একটা ভাষার ধারা পেলাম। আর পূর্ববঙ্গে যদি যাই, আমরা পূর্ববঙ্গের গীতিকা আছে, পূর্ববঙ্গের গীতিকা MA ক্লাসে পাঠ্যও আছে বিশ্ববিদ্যালয়গুলিতে। তো সেই ভাষার একটা অন্য তফাৎ দেখছি। এই যে একটু আগে ভাষার ওয়ার্ডে নিয়ে, উচ্চারণ নিয়ে একটু আলোচনা হলো, তো এইগুলোতে আপনি কিসে থেকে এসেছে, একটা উৎস তো থাকবে, প্রাকৃত থেকে আসতে পারে, বা এই যে সংস্কৃত পালি ভাষাতেও অনেক কিছু আছে। তো আপনি কিসে মনে করেন যে কোন ভাষা থেকে তার আছে, এবং এই পূর্ববঙ্গ গীতিকা আর তার সঙ্গে এই রাঢ়বঙ্গের যে ভাষার তফাৎ, এ সম্পর্কে আপনার মতটা কি? এখানে আমার মত বাংলা ভাষা, এটা এখানে আমার মত হচ্ছে যে এগুলো সব উপভাষা। উপভাষা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম হতে পারে। কাজেই মূল ভাষা কিন্তু ওই আর্য ভাষা যেটা বললাম, আদি আর্য ভাষা, সেইখান থেকে মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ, পালি প্রাকৃত, সবই তার মধ্যে পরপর আসছে, বিবর্তন হয়ে 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 এই অবধি এসেছে। আচ্ছা, হ্যাঁ। আর তাছাড়া খুব ভালো আপনার বক্তব্যে আমরা খুব সমৃদ্ধ হয়েছি। আমার নমস্কার নেবেন, আমার খুব ভালো লেগেছে। নমস্কার নেবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের টাইম অনেকটা হয়ে এসছে, আমরা এবার একটু আমাদের, আর কেউ কিছু বলবেন, কারো কিছু মানে এর পরিপ্রেক্ষিতে বলার আছে কিছু? ওকে, তাহলে আমরা এগোচ্ছি আমাদের প্রোগ্রামটাকে কমপ্লিট করার জন্য। আমাদের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার প্রফেসর মনতোষ দাশগুপ্ত স্যারকে একটু ইনভাইট করব। নমস্কার। আজকের আলোচনার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে বিরাট, এর বিস্তৃতি এত বিশাল যে এইটুকু সময়ে ডক্টর ঘোষ যা বললেন যথেষ্ট সময়ের প্রেক্ষিতে, কিন্তু তিনি যা বলেছেন প্রত্যেকটি ক্ষেত্রে আরো বিস্তারিত আলোচনা করা যায়। এখানেই হয়তো তার সার্থকতা, কেননা অশোক মুখার্জি, যিনি প্রথম জীবনে ইংরেজির অধ্যাপক ছিলেন, আমার থেকে বছর কয়েকের সিনিয়র, প্রেসিডেন্সির ইংরেজির ছাত্র, পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটকের অধ্যাপক হয়েছিলেন। তিনি এক জায়গায় বলেছিলেন যে রবীন্দ্রনাথের প্রবন্ধের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটি প্রবন্ধ শেষ হচ্ছে এমন জায়গায় যেখান থেকে একটি নতুন প্রবন্ধ লেখা যায়। তো ডক্টর ঘোষের বক্তৃতার ক্ষেত্রে আমি ঠিক সেই কথাই বলবো, যে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি যেখানে শেষ করছেন তার থেকে আরো বিস্তৃততর আলোচনা করা যায়। এই যেমন তিনি বললেন যে ভাষার যে বৈচিত্র্য, এ তো আমরা সুনীতি বাবুর বইও দেখেছি, সুকুমার সেনের বইও দেখেছি, যে বিভিন্ন ভাষার একই
অর্থ হয়, এরকম বিভিন্ন ভাষার এক্সার্ট তিনি তুলে দিচ্ছেন যে বৈচিত্র্য দেখাবার জন্য। সত্যি বলতে কি 8 থেকে 10 মাইলের মধ্যে কথ্য ভাষা, যেটাকে আমরা উপভাষা বলি, পাল্টে যায়, উচ্চারণও পাল্টে যায়। কাজেই ভাষার বৈচিত্র্য সেইখানে উচ্চারণে এবং কোনো বিশেষ শব্দের ব্যবহারে ইত্যাদি পাল্টে যায়, নতুন নতুন ধরনের শব্দও আসে। কিন্তু কোন ভাষাটিকে আমরা গ্রহণ করব, সুনীতিবাবু বলছেন যে হাওড়া এবং হুগলি জেলার ভাষা গঙ্গার উভয় তীরের ভাষাই হচ্ছে কথ্য ভাষা রূপে স্বীকৃত হবে। আর বিবেকানন্দ বলছেন যে যাই বলি, শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, কলকাতার জল একবার যার গায়ে লেগেছে সে কলকাতার ভাষা বলতে শুরু করেছে, একদিন দেখবি এই কলকাতার ভাষাই মানুষের ভাষা হবে। তো এইভাবে একটা কথ্য ভাষা বাংলাতে এসেছে। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দেখুন, যেমন বিশ্ববিদ্যালয়ে তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, বা অনেক ক্ষেত্রেই করে চি লিখছেন, ক রয়েকার চয় হস্যি। বীরভূম অঞ্চলে থাকতে গিয়ে তিনি এই ধরনের বানান বা শব্দের উচ্চারণ তিনি আয়ত্ত করছেন, শুধু তার নয়, তিনি নিজে এটি ব্যবহার করছেন। তো কাজে যেমন হোলেম, এই যে হোলেম গেলেম, এই কথা তিনি ব্যবহার করছেন। তো এই রকম বিভিন্ন ধরনের ব্যবহার এসেছে। তো কাজেই ভাষার বৈচিত্র্য বিরাট। কোন দিক থেকে কোথায় যে ভাষা কোন দিকে গেছে বলা মুশকিল। আর ভাষাতে অন্য ভাষার যে সঞ্চারণ, আমি এটাকে খারাপ দেখি না, আমার নিজের মত। অনেকের বিরোধিতা করতে পারেন, কারণ ইংরেজি ভাষা পৃথিবীর যে এই যে সবচেয়ে চালু ভাষা, সেই ইংরেজি ভাষার মধ্যে 2000 সালে অক্সফোর্ড ডিকশনারির যে এডিশনটা বেরিয়েছিল, সেই এডিটরের বোর্ডে একজন বাঙালি মহিলা ছিলেন। যাই হোক, তারা 1 বছর ধরে পৃথিবীর বিখ্যাত সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপন দিয়েছিলেন যে আপনারা আমাদের এই নতুন ডিকশনারিতে কি কি নতুন শব্দ ব্যবহার করতে চান বা ঢোকাতে হয় মনে করেন, এবং সেখানে নতুন ভাষাতে তবলা, পারাঠা, হ্যাঁ, প্যান্ডেল, এই সমস্ত শব্দগুলো সব ঢুকেছে। তো কাজেই ভাষাতে নতুন শব্দ আসবেই। ভাষা বহতা নদীর মতন চারদিক থেকে আসবে, এবং তাতে ভাষা সমৃদ্ধতর হয় বলেই আমার বিশ্বাস। আর একটা হচ্ছে যে সংস্কৃত, হয়তো সংস্কৃত থেকে তিনি বললেন ঠিকই মাগধী ইত্যাদি অপভ্রংশের মধ্য দিয়ে এসেছে। সংস্কৃত কি বৈদিক সংস্কৃত আর সাধারণ সংস্কৃত এক? কিন্তু দেখুন, সংস্কৃত ব্যাকরণ বৈদিক সংস্কৃতকে যখন অ্যাকোমোডেট করতে চেয়েছে, সেই যে একটা বড় কথা, যে ঋগ্বেদের শেষ শ্লোকটি কি আছে, সংবচ্ছদ্ধম সংবদ্ধম, কিন্তু সংপূরক বদ্ধতু সংপূরক গন্ধতু আত্মনির্বোধী হবে কেন? সে তো পরস্মৈপদ হওয়ার কথা। তখন পাণিনি কি বলছে না, যদি অগ্রসর হয়ে বলা হয়, যদি একসঙ্গে বলা হয়, তাহলে বদ্ধাতু গন্ধাতু আত্মনিপদ হতে পারে। ফলে সাহিত্যিককে ফলো করবে বিজ্ঞান, এই ব্যাকরণকে সাহিত্য ফলো করে না। সে বিখ্যাত গল্প আছে যে দাশরথী রায় বলেছিলেন, তার দাশরথী রায়কে একজন জিজ্ঞেস করেছিলেন কোদণ্ড মানে কি, উনি বলেন কোদাল। তো বলেন যা, গুরু মশাইয়ের কাছে গেলেন, কোদণ্ড মানে কি, উনি বলেন ধনুক। বলে তবে দাশরথী যে বললো কোদাল, বলে দাশরথী যদি কোদাল বলে তাহলে এই কোদালই চলবে, দাশরথী কবি, আমি তো একজন গুরু মশাই মাত্র। কাজেই ব্যাকরণ সাহিত্যকে ফলো করে, সাহিত্য ব্যাকরণকে অনেক সময় ফলো করে, যার জন্য এই যে বহু নিপাতনে সিদ্ধ আছে। বেদের এই গীতার 10ম অধ্যায়ে আছে সেনানি নামহং স্কন্দ। সেনানি নাম তো হওয়ার কথা নয়, সেনার নাম হওয়ার কথা, ওটাকে নিপাতনে সিদ্ধ বলে দেয়। তো কাজেই এইরকম এই ভাষার মধ্যে চলছে, এবং এই জন্যই ভাষার
সমৃদ্ধি। এই জন্যই ভাষা বহতা নদীর মতন আস্তে আস্তে ভাষা এরকম ভাবেই তার শ্রীবৃদ্ধি ঘটবে। কাজে আমাদের বাংলা ভাষাও এরকম ভাবেই তার শ্রীবৃদ্ধি ঘটতে পারে এবং ঘটে চলবে। কাজেই আমি বলছিলাম যে, এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে, রবীন্দ্রনাথের নোবেল সম্বন্ধেও তিনি যা বলেছেন, এটা হয়তো নতুন ধরনের কথা, অনেক হয়তো অন্যরকম বলতে পারেন। সেই যাই হোক, সেই জন্য আমি বলছি যে এই যে যদি আমরা যে এই ধরনের আলোচনা করি, আমি নিজে যেমন বলি, আমি নিজে যেখানে আলোচনা করি সেখানে বলি যে মতদ্বৈধ হওয়ার অধিকার প্রত্যেকেরই আছে, কারণ প্রত্যেকে নিজের মতো আলোচনা করে। কিন্তু অন্যের আলোচনা শুনে আমরা ঋদ্ধ হই, এই জন্য অনেক সময় নিজের মতটাকে আবার নতুন করে ঝালিয়ে নেবার প্রবৃত্তি আমাদের হয়। এই সমস্ত দিক থেকে যদি আলোচনা করি তাহলে দেখা যাবে যে আজকের যে আলোচনা সত্যি এটি, এবং ওই যে উনি কাঁচকলা কথার বলে, ইংরেজিতেও তো এরকম শব্দ আছে, যেমন আমরা বলে হি ইজ দ্য রাইজিং সান। তাহলে হি ইজ দ্য রাইজিং সান মানে কি? উদীয়মান সূর্য। কিন্তু একজন, যদি আমি উদীয়মান নেতাই হোক বা উদীয়মান কবি হোক, যাকে যদি আমি বলি রাইজিং সান, তাহলে এটি একটি অন্য অর্থে ব্যবহার হলো। এই জন্য আমরা ডিকশনারিতে দেখবো যে ব্র্যাকেটে অনেক সময় লেখা থাকে কলোকুয়েল, অনেক সময় লেখা থাকে ফিগারেটিভ। তো এই যে সমস্ত, এগুলি সব ভাষাতেই আছে। কাজে তিনি সেই দিকে আরো দৃষ্টি আমাদের আকর্ষণ করেছেন। কাজে সব দিক থেকে একটি আকর্ষণীয় বক্তৃতা হয়েছে। আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার একাডেমির পক্ষ থেকে ডক্টর ঘোষকে প্রাণ ঢালা ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি।